সিনেমার বানানোর পার্সপেক্টিভ থেকে যখন সেলুলয়েডে ফিল্ম শ্যুট হতো আর এখন ডিজিটাল ফরম্যাটে ফিল্ম শ্যুট হচ্ছে, এই পরিবর্তনটা আমার মনে হয়, সিনেমা তো আমরা দর্শকের জন্য বানাই। দর্শক যদি না থাকে তাহলে সিনেমা বানানোর কোনো মানে হয় না, সেটা যে ধরনের দর্শকের জন্যই বানাই না কেন। আমার মনে হয় গল্প বলার দিক থেকে সাধারণ দর্শক বোঝে না যে আমরা সেলুলয়েডে ফিল্ম শ্যুট করেছি না ডিজিটাল ফরম্যাটে ফিল্ম শ্যুট করেছি। যেটা গল্প বলার জন্য যে দরকার, যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে ভালো স্ক্রিপ্ট, ভালো স্ক্রিন প্লে, ভালো ডিরেক্টর। আমার মনে হয় গল্প বলার দিক থেকে এটা খুব বড় পরিবর্তন কিছু হয়নি বলেই আমার মনে হয়। গল্প বলাটাই হচ্ছে আসল, গল্প বলাটাই শেষ অবধি থেকে যাবে, সিনেমাটা শেষ অবধি থেকে যাবে যেটা একটা ভালো গল্প বলেছে দর্শকের মনে। কিন্তু যারা সিনেমাটা বানাচ্ছে তাদের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, ডিজিটাল এবং সেলুলয়েড ফরম্যাটের ভেতরে যে পরিবর্তনটা এসেছে সেটা একটা অবভিয়াসলি একটা যুগান্তকারী পরিবর্তন। 100 বছরেরও বেশি সিনেমার ইতিহাস, তাতে যে ধরনের পরিবর্তন মানুষ কোনোদিনই এক্সপেক্ট করেনি। ইনফ্যাক্ট আমিও যখন নিজের ফিল্ম স্কুলে পড়েছি তখনও বাইরের জগৎ, ফিল্ম স্কুলের বাইরের জগৎ কেউ জানতো না যে কি ধরনের আমূল পরিবর্তন বাইরে আসতে চলেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে যারা ছবিটা বানাচ্ছে, ফিল্ম মেকার্স বা ক্রিউ মেম্বার্স বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের কাছে ডিজিটাইজ হয়ে যাওয়াটা একটা বিশাল বড় পরিবর্তন। এবার এই পরিবর্তনের যেরকম অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। ক্যামেরার সাইজ অনেক ছোট হয়ে গেছে, ক্যামেরাকে নিয়ে আমরা নানানভাবে নানান প্ল্যানিং করতে পারি, ছবির শর্ট স্ক্রিপ্ট অনুযায়ী সেটাকে এক্সিকিউট করা। ক্যামেরা নিয়ে আমরা অনেক বেশি ভাইব্রেন্ট এবং ডাইনামিক ওয়েতে চিন্তা করতে পারি, ক্যামেরাটাকে নিয়ে কি করে আমরা মানে শটটাকে এক্সিকিউট করবো সেই পার্সপেক্টিভ থেকে। কারণ ক্যামেরা এখন অনেক লাইট ওয়েট হয়ে গেছে, আগের মতো ভারী বড় ক্যামেরা যেটা নিয়ে নড়াচড়া করা খুব ডিফিকাল্ট ছিল, সেই জিনিসটা সেই জায়গা থেকে আমরা অনেক সরে গেছি। সেটা যেরকম একটা প্র্যাকটিক্যাল দিক। কিন্তু যে জিনিসটা আমাকে সব থেকে বেশি নাড়া দেয় ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যতদিন সেলুলয়েডে ফিল্ম মেকিং হতো ততদিন ফ্লোরে প্রত্যেকটা মানুষ যারা ফিল্ম মেকিংয়ের সাথে জড়িয়ে রয়েছে সেটের ভেতরে, তাদের ভেতরে একটা ডিসিপ্লিন ছিল, একটা অধ্যাবসায় ছিল, একটা ডেডিকেশন ছিল। যে যেহেতু এটা সেলুলয়েডে শ্যুট হচ্ছে, যেহেতু আমার কাছে 1000 ফিটের ক্যান আছে বা 400 ফিটের ক্যান আছে, সেটার ভেতরে একটা বড় বাজেট জড়িয়ে আছে, সেটার ভেতরে একটা ডিসিপ্লিন জড়িয়ে আছে, না হলে শটটা খারাপ হতে পারে, সেটা হয়তো আবার রিটেক নেওয়া পসিবল কি পসিবল নয়। তার যে একটা অভ্যেস, মানে মানুষ তো অভ্যেসের দাস, তার যে একটা মানে ইট ইজ আমার যেটা মনে হয় ইট ইজ আ ভেরি মানে ইট ইজ এন এক্সারসাইজ। ডিসিপ্লিন ইজ এন এক্সারসাইজ। আমরা ওটার ভিতরে আছি, এটা চলছে, আমরা ওটার ভিতরে নেই, চলছে না, যেটা এখনকার পরিস্থিতিতে আমরা অনেকটাই মানে সেই রেসপেক্টে সেটের ভেতরে আমার মনে হয় অ্যাপ্রোচটা অনেক বেশি ক্যাজুয়াল, অনেক বেশি ঠিক আছে একটা টেক হলো, আর একটা টেক তো হবেই। ডেফিনিট হয়ে সেটে আসা, আজকে আমার এই সিনের জন্য 5টা শট দরকার, আমি 5টা শটই রোল করব, ম্যাক্সিমাম 6টা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোনো অ্যাঙ্গেল থেকে শট নেব বা এসে সব অ্যাঙ্গেল থেকে শট নেব, এইটা আমার মনে হয় যে কোথাও না কোথাও ছবির যে ভিশন, ডিরেক্টরের যে ভিশন বা ডিওপির যে ভিশন, সেই জায়গাটাকে একটু দাঁড়িয়ে দিয়েছে। ডিসিপ্লিন ইজ ওয়ান সেকশন যেটা আমার মনে হয় ইজ ডেফিনেটলি a big change in terms of the change in format of filmmaking because of from celluloid to digital. বাকি যেটা বলছিলাম গল্প বলার দিক থেকে, আমার মনে হয় গল্প আগেও বলা হতো, ভালো গল্প আগেও বলা হয়েছে, ভালো গল্প এখনো বলা হয়, এবং তার সাথে সাধারণ দর্শকের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। সাধারণ দর্শক ভালো সিনেমা দেখতে চায়, ভালো গল্প উপভোগ করতে চায়। তারা যতক্ষণ বসে সিনেমা হলে সিনেমা দেখছেন, তারা প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় তারা
মানে মানে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরতে চায়। তাদের অ্যাটলিস্ট রিয়াকশন দেখে সোশ্যাল মিডিয়ায় বা তাদের সাথে সামনাসামনি কথা বলে আমার সেটাই মনে হয় যে গল্প বলাটা হচ্ছে এবং বাংলা সিনেমা অবভিয়াসলি মানে টোটাল ভারতবর্ষের সিনেমার ইতিহাসে যারা যার যে ইন্ডাস্ট্রির ভালো গল্প এতদিন ধরে বলে এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলা সিনেমা। এটা মানে কোনোভাবেই মানে কোনো ডাউট নেই এই বিষয়টাতে। তো ডিজিটাল ব্যাপারটা আমার মনে হয় ইট হ্যাজ জাস্ট মেড a different road. It has created a different road for the filmmakers. Otherwise, from the storytelling, it remains the same. বাংলা সিনেমা যখনই আমরা মানে আমার স্মৃতিতে বাংলা সিনেমা যখনই আমরা মানে আমি অ্যাটলিস্ট দেখতে বসতাম বা দেখেছি মানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় পুরোটাই ইনফ্লুয়েন্সড ফ্রম মা, মাসি, দিদা, দাদু। মানে দেখতে বসা মানে তাদের মানে আজকে অমুক ডিরেক্টরের ছবি দেখতে বসবো, আজকে উত্তম কুমারের ছবি দেখতে বসবো, কি আজকে তপন সিনহার ছবি দেখতে বসবো, মানে অমুকের ছবি হলে ভালো চলছে দেখতে যেতে হবে। এই যে একটা পরিবেশ সিনেমাকে নিয়ে মধ্যবিত্ত বাঙালির, সেটা আমার ভেতরে ভীষণভাবে এসেছে আমার মানে মায়ের বাড়ির পরিবার থেকে, মানে মামার বাড়ির দিক থেকে। কিন্তু যে জিনিসটা আমরা সব সময় করে এসেছি বা মানুষ অন্যান্য ইয়েদের ভেতরেও করতে দেখেছি, কথাবার্তা আলোচনা তাদের মানে বন্ধু বান্ধব সব জায়গাতেই, যে ছবিটা সবসময় ডিরেক্টর বা ছবিটা সবসময় আর্টিস্টদেরই হয়ে থাকে যারা মেইন কাস্ট অ্যান্ড ক্রিউ। কিন্তু এর নেপথ্যে যে মানুষগুলো জড়িয়ে আছে, যেমন আমি নিজে জড়িয়ে আছি সিনেমাটোগ্রাফি বা অ্যাজ আ ক্যামেরাম্যান হিসেবে একটা ছবির সাথে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষগুলো আজ অবধি তাদের মানে অসামান্য অবদান রেখে এসেছেন বাংলা সিনেমাতে, তাদের ভেতরে মানে প্রভূত লোকজন রয়েছেন, মানে নিমাই ঘোষ থেকে শুরু করে, দীনেন গুপ্ত থেকে শুরু করে, বিমল মুখার্জি থেকে শুরু করে, অনিল গুপ্ত থেকে শুরু করে, বহু নির্মল দে থেকে শুরু করে প্রচুর মানুষ, ইনফ্যাক্ট অনেক মানে হিন্দি ভাষীর ক্যামেরাম্যানরা এসে বাংলা ছবি দিনের পর দিন শ্যুট করে গেছেন। বাট আমরা কেউই কখনোই তাদেরকে নিয়ে কথা বলা বা তাদের কাজ নিয়ে আলোচনা করা বা তাদেরকে মাথায় রেখে সিনেমা দেখা, এই পরিবেশটা বা এই ধরনের আলোচনাতে কখনো আমরা ঢুকি না বা ঢুকতে চাইও না, বা আমাদের সেটা হয়তো মানে আমাদের মানে আলোচনা জ্ঞান এই সমস্ত কিছুর বাইরেই খানিকটা ধরে নেওয়া যেতে পারে। তো আমার যেটা মনে হয় যে শুধুমাত্র ক্যামেরাম্যান নয়, আজকে হয়তো আলোচনা করতে হচ্ছে ক্যামেরাম্যানকে নিয়ে, সেই রেসপেক্টে আলোচনা করা, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা সিনেমার ফিল্ম মেকিংয়ের পেছনে বা সিনেমার সাথে জড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেকের একটা বিশাল অবদান ডিরেক্টরের সাথে সাথে প্রত্যেকটা ছবি মানে প্রত্যেকটা ছবিরই সাথে জড়িয়ে থাকে। আমরা যদি কিছুক্ষণের জন্য মানে ডিরেক্টরদের নাম, বিখ্যাত অ্যাক্টরদের নাম, অ্যাক্ট্রেসদের নাম সরিয়ে রেখে জাস্ট কিছুক্ষণের জন্য যদি আমরা চিন্তা করি যে আমাদের যে খুব পছন্দের যে ছবিগুলো, যেগুলো আমরা ভীষণভাবে এনজয় করেছি একটা সময় যখন দেখেছি, বা আজও দেখি তখনও এনজয় করি, খুব পপুলার ছবি, তপন সিনহার ছবি হোক, সেটা সত্যজিৎ রায়ের ছবি হোক, সেটা ঋত্বিক ঘটকের ছবি হোক, আমরা ছবির নামগুলো জানি, ছবিতে কারা অভিনয় করেছেন জানি, ছবিটা কার কোন ডিরেক্টরের ছবি সেটা আমরা জানি, কিন্তু জাস্ট কিছুক্ষণের জন্য যদি আমরা সেই নামগুলোকে সরিয়ে রেখে আমরা শুধু যদি চিন্তা করি যে এই ছবির পেছনে ক্যামেরাম্যান কে ছিলেন এবং তার ভাবনা চিন্তা উনি কিভাবে কাজে লাগিয়েছেন এই ছবিটা যখন শ্যুট হয়েছিল। যেমন এক্সাম্পল দিতে গিয়ে আমার প্রথমেই একটা ছবির কথা ভীষণভাবে আমাকে নাড়া দেয়, সেটা হচ্ছে মেঘে ঢাকা তারার যেভাবে দীনেন গুপ্ত সুপ্রিয়া দেবীকে রিপ্রেজেন্ট করেছেন। সুপ্রিয়া দেবীর একটা ইনার ওয়ার্ল্ড আছে, সুপ্রিয়া দেবীর একটা আউটার ওয়ার্ল্ড আছে। ইনার ওয়ার্ল্ডে সুপ্রিয়া দেবী আমরা সবসময় দেখেছি একটা ঘরের মধ্যে তার জানলাটা একটা
মানে বাঁশের কঞ্চি কেটে বানানো ক্রিস ক্রস ওয়েতে, তার ভেতর দিয়ে আমরা সবসময় সুপ্রিয়া দেবীকে দেখে এসেছি। তার ইনার ওয়ার্ল্ডটা ওইটুকুর ভেতরেই মানে সীমাবদ্ধ। কিন্তু যখনই তাকে আমরা আউটার ওয়ার্ল্ডে দেখেছি তখন কিন্তু আর ওই ক্লোজ শটগুলো নেই। তার আউটার ওয়ার্ল্ডে তিনি একটা মহিরোহের মতো, একটা বিশাল বড় আসত্য গাছের সামনে দিয়ে উনি বারবার হেঁটে এসেছেন সিনেমার বিভিন্ন শটে। তো এই যে একটা কম্প্যারিজন ফ্রম ইনসাইড অ্যান্ড দ্য আউটসাইড ওয়ার্ল্ড অফ আ ক্যারেক্টার, এটাকে রিপ্রেজেন্ট করা এলিমেন্টস দিয়ে একটা সামান্য জানলা আর একটা সামান্য গাছ, এই এই মানে এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে নাড়া দেয়, যেটা আমাকে ভীষণভাবে মানে ইয়ে করেছেন দিলীপ গুপ্ত বারবার। উনি যে ছবি উনি শ্যুট করেছেন না কেন, তার কোথাও না কোথাও গিয়ে উনি এমন কিছু এলিমেন্টস ফ্রেমের ভেতরে রেখেছেন যেটা আমার মনে হয় ভীষণভাবে সিনেমাটাকে একটা অন্য অন্য মানে ইম্পর্টেন্সের জায়গায় নিয়ে গেছে। আমার আরেকটা খুব পছন্দের ছবি, সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের ছবি জিন্দের বন্দি। জিন্দের বন্ধু ছবিতে বিমল মুখার্জি হচ্ছে জিন্দের বন্দির ক্যামেরাম্যান, তপন সিনহার ছবি। জিন্দের বন্দির ওপেনিং সিকোয়েন্সে এটা খুব মানে একটা ট্রেনের সিকোয়েন্স দিয়ে শ্যুট ছবিটা শুরু হচ্ছে। পাহাড়ের গা ঘেঁষে আঁকা বাঁকা ট্রেন লাইন ধরে ট্রেন এগিয়ে চলেছে। তারটু যখন আমরা ট্রেনের ভেতরের দৃশ্যগুলো দেখি, আমার এত ভালো লাগে বারবার, যতবার আমি জিন্দের বন্দি এখন অব্দি দেখেছি। তার কারণটা হচ্ছে ভারতবর্ষে যতবারই মানে যে সিনেমাতেই আমরা বেশিরভাগ সময় ট্রেন দেখে থাকি না কেন, ট্রেনের বাইরে যেটা আমি দেখছি সেটাকে ভীষণ বারবার ফেক বলে মনে হয়, মানে স্টুডিওতে কৃত্রিমভাবে তৈরি করা বলে মনে হয়। কিন্তু আপনি যদি জিন্দের বন্দি দেখেন, জিন্দের বন্দির ট্রেনের সিকোয়েন্স, ভেতরকার সিকোয়েন্স বাইরের অ্যাম্বিয়েন্সের সাথে যেভাবে ম্যাচ করানো, ক্যারেক্টার জানলার ধারে বসে আছে এবং জানলার বাইরে দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, অলমোস্ট সেটা মানে রিয়েল সিচুয়েশনকে ক্রিয়েট করা, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। জিন্দের বন্দি সিনেমাটা যদি আপনারা আরেকবার দেখেন, দেখবেন জানলার বাইরে দিয়ে ট্রেনটা যখন কলকাতা থেকে ঝিন্দের দিকে যাচ্ছে, বিভিন্ন পাহাড় পর্বতমালা ক্রস করতে করতে তার ল্যান্ডস্কেপটা আমরা ট্রেনের বাইরে জানলা দিয়ে দেখতে পাচ্ছি, এবং এই ল্যান্ডস্কেপটা লুকস অ্যাজ রিয়েল অ্যাজ শুটিং ইন আ রিয়েল ট্রেন। হয়তো তারা রিয়েল ট্রেনে শ্যুট করে থাকতে পারে, হয়তো তারা স্টুডিওতে শ্যুট করে থাকতে পারে, বাট দ্য পয়েন্ট ইজ ক্যামেরাতে যখন সেটা আমি দেখব, সেটা হওয়া উচিত অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল, যেটাকে আমি ভীষণভাবে চেষ্টা করেছি। আমাদের অভিযাত্রীকে যখন ট্রেনের সিকোয়েন্স আসে, সেটাকে কিন্তু আমরা স্টুডিওতেই শ্যুট করেছি, কিন্তু ট্রেনের বাইরে যেটা আমরা দেখতে পাচ্ছি জানলার বাইরে দিয়ে বা দরজার বাইরে দিয়ে, সেটাকে চেষ্টা করেছি অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল সেটাকে তুলে ধরা। তো এইটা আমার মনে হয় যে নেক্সট টাইম থেকে যখন আপনারা ট্রেনের সিকোয়েন্স দেখবেন, খেয়াল করবেন যে ট্রেনের জানলার বাইরে বা দরজার বাইরে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কতটা ন্যাচারাল এবং কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। যতটা রিয়েলিস্টিক বলে মনে হবে, ততটাই কিন্তু আমার মনে হয় সিনেমাটোগ্রাফারের একটা সাংঘাতিক অবদান সেখানে জড়িয়ে আছে ট্রেনের ইনডোর এবং আউটডোর ম্যাচ করা নিয়ে, যেখানে ট্রেন এক ডিরেকশনে এগিয়ে চলেছে এবং তার আউটডোরটা, তার বাইরে যে ল্যান্ডস্কেপটা রয়েছে সেটা অন্য ডিরেকশনে রান করছে। এই ক্যালকুলেশনটা ইজ সামথিং আমার মনে হয় ইজ আ ভেরি ডিফিকাল্ট জব, এবং বিমল মুখার্জি সেটা খুব ভালোভাবে জিন্দের বন্দিতে ফুটিয়ে তুলেছে। আরেকটা ছবির কথা আমাকে যদি বলতে হয় লাইটিং পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে দ্বীপ জেলে যাই ছবি, অসিত সেনের ছবি, এবং ছবিটার সিনেমাটোগ্রাফার হচ্ছেন অনিল গুপ্ত। ছবিটা খুবই মানে একটা আরবান সেট আপে তৈরি, সাইকোলজিক্যাল ছবি, প্রচুর জায়গায় খুব ড্রামাটিক লাইটিং করা, কন্ট্রাস্ট লাইটিং করার চেষ্টা করা খুব ভালোভাবে। কিন্তু অনিল গুপ্তর যে জিনিসটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে ছবিতে, সেটা হচ্ছে ক্যারেক্টারের সাথে ব্যাকগ্রাউন্ডের ডেপথ এত কম যে বিভিন্ন মানে অলমোস্ট থ্রু আউট দ্য ফিল্ম উনি ক্রস লাইটিং এবং হার্ড ব্যাকলাইট দিয়ে উনি ডেপথ ক্রিয়েট করার চেষ্টা করেছেন। ছবিটাকে যদি আবার নতুন করে আমরা দেখি, আপনারা সবসময় দেখবেন মাথার পেছনে একটা স্ট্রং আলো কন্টিনিউয়াস দেওয়া রয়েছে,
তার কারণটাই এটা হচ্ছে যে ক্যারেক্টার যখনই ব্যাকগ্রাউন্ড থেকে খানিকটা ডিস্টেন্সে থাকে তার ভেতরে একটা ডেপথ ক্রিয়েট হয়, কিন্তু ক্যারেক্টার যদি ব্যাকগ্রাউন্ডের খুব কাছে থাকে তখন সেটা মনে হয় যে দেওয়ালের সাথে অলমোস্ট পেস্ট করা রয়েছে, কোনো ডেপথ না থাকায় সেটা দেখতে খারাপ লাগে। কিন্তু সিনেম্যাটিক ওয়েতে সেটাকে যদি তুলে ধরতে হয় তার একটা জেড অ্যাক্সিস বা তার একটা ডেপথ ক্রিয়েট করার একটা প্রবণতা আমাদের ভেতরে থাকে, যেটা আমার মনে হয় অনিল গুপ্ত খুব সাংঘাতিকভাবে ক্রস লাইট করে বা স্ট্রং ব্যাকলাইট দিয়ে ছবিটাকে মানে প্রত্যেকটা ফ্রেমকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অনেক জায়গায় রয়েছে যেখানে ক্যারেক্টার বসে আছে, তার পেছনে ইমিডিয়েট পেছনে নয় দরজা, ইমিডিয়েট পেছনে নয় দেওয়াল বা ঘরটা সেখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু উনি কনস্ট্যান্ট একটা চেষ্টা করে গেছেন পুরো ফিল্মে যে স্ট্রং ব্যাকলাইট এবং ক্রস লাইটিং এর মাধ্যমে ডেপথ ক্রিয়েট করা, যেটা আমাকে ভীষণ মনে হয়েছে যে ইট ইজ अगेन আ ভেরি গুড এক্সারসাইজ। চেঞ্জ ইন দ্য ফরম্যাট অফ ফিল্ম মেকিং বলতে যেটা মানে ডিজিটাইজ হয়ে যাওয়ার পর আমরা যে টেকনিক্যালিটিসের ভেতরে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা আমার মনে হয় খুব যে সাংঘাতিক গল্প বলাকে চেঞ্জ করতে পেরেছে সেটা আমার মনে হয় নয়। কারণ সাধারণ দর্শক যাদের জন্য সিনেমাটা বানানো হয় তাদের কাছে এটা সেলুলয়েডে শ্যুট হচ্ছে না ডিজিটাল ফরম্যাটে শ্যুট হচ্ছে না আমি মানে সেটা আমরা অত্যাধুনিক কিছু ইকুইপমেন্টস দিয়ে শ্যুট করছি না কি করছি, এটা আমার মনে হয় সাধারণ দর্শকের কাছে এটা খুব একটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে শুধু গল্প বলাটা। গল্প বলা আমার মনে হয় বাংলা সিনেমার মানে শুরুর থেকে আজ অবধি গল্প বলাতে যারা যারা ভারতবর্ষের ভেতরে যারা ভালো ভালো সিনেমা আজ অবধি তৈরি করেছে, ভালো গল্প দর্শকের সামনে তুলে ধরেছেন, তাদের মধ্যে বাংলা সিনেমা নিঃসন্দেহে নিঃসন্দেহে ওপরের শ্রেণীর দিকের ইন্ডাস্ট্রি। কিন্তু যেটা আমার বলার বিষয় যে ফরম্যাট চেঞ্জ করার সাথে সাথে যে জিনিসটা চেঞ্জ হয়েছে সেটা আমার মনে হয় যে যারা সিনেমাটা বানায় তাদের কাছে কিছু নতুন রাস্তা, কিছু নতুন ভাবনা চিন্তার যে স্তর বা ভাবনা চিন্তার জায়গা থেকে সেটা এক্সিকিউট করার যে পন্থা, সেই রাস্তাগুলো আমার মনে হয় আরও ভালোভাবে একটু প্রসারিত হয়েছে। এবার তার অ্যাডভান্টেজ আছে, তার ডিসঅ্যাডভান্টেজ আছে। যেটা আমার মেজর অ্যাডভান্টেজ যা যা কিছু আছে সেগুলো আমরা যারা এক্সপিরিয়েন্স করি ঠিক তাদের কাছে একটা কিন্তু যেটা ডিসঅ্যাডভান্টেজ বলে আমার ভীষণভাবে মনে হয় সেটা হচ্ছে যে ডিজিটাইজ হয়ে যাওয়ার পর আমার মনে হয় ফিল্ম মেকিংয়ের একটা বেসিক স্যানিটি ছিল, ফিল্ম মেকিংয়ের সেলুলয়েডে একটা বেসিক ডিসিপ্লিন ছিল, একটা ডেডিকেশন ছিল। মানে যতদিন সেলুলয়েডে শ্যুট হয়েছে তার শটটাকে ওকে করার জন্য যে ধরনের ডিসিপ্লিন ফ্লোরের ভেতরে মেনটেন করে শটটাকে নেওয়া হতো, সেটা যে কোনো কাস্ট বা ক্রিউয়ের ওপর কথাই বলছি, সেই জায়গা থেকে আমার মনে হয়, সেই ডিসিপ্লিনের জায়গা থেকে আমার মনে হয় যে আমরা অনেকটা দূরে সরে এসেছি। যেটা এখনকার লোকজন হয়তো সেটার সাথে মানিয়ে নিয়ে কাজ করছে বা মানিয়ে নিয়েছে, কারণ সবাইকেই কাজের ভেতরে থাকতে হবে, কাজ করে যেতে হবে, সেটা একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমার মনে হয় যদি মানে চেঞ্জ ওভার বা পরিবর্তনের কথা বলতে হয়, সেটা আমার মনে হয় যে গল্প বলা সেটাতে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয়ত পরিবর্তন যদি এসে থাকে এটা মেনলি এসেছে যারা গল্পটা বলছে তাদের ভাবনা চিন্তার লেভেলে, যে আমি এটাকে এক্সিকিউট কি করে করব তার পার্সপেক্টিভ থেকে, সেই ইয়ের থেকে আমার মনে হয় যে বেশ কিছু পরিবর্তন এসেছে। এবং আমি নিজেও চাই বা চাইবো অবভিয়াসলি যে সেই যে ডিসিপ্লিন নিয়ে
একটা সময় মানে বছর পর বছর বহু তাবড় তাবড় ডিরেক্টর মানে একটার পর একটা হিট ছবি দিয়ে গেছে। আজকাল দিনে ছবি হিসেব হয়, তখন সপ্তাহে হিসেব হতো। 25 সপ্তাহ হাউসফুল, 50 সপ্তাহ হাউসফুল। মানে এই যে একটা মানে গোল্ডেন এরা, যদি যেরকম আমরা সবসময় বলে থাকি, সেটার কথা যদি চিন্তা করি, সেই সময় ডিসিপ্লিন যদি আজকের মানে ডিজিটাইজের যুগে ফিরে আসে, তাহলে আমার মনে হয় যে এটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো, একটা কাজ করার সিরিয়াসনেসের জায়গা থেকে বেটার। যারা সিরিয়াসলি কাজ করতে চান, যারা ছবিকে ভালোবেসে, সিনেমাকে ভালোবেসে, যারা আরো ভালো ছবি দর্শককে উপহার দিতে চান, তাদের জন্য আমার মনে হয় অনেক বেটার হবে। কন্টেম্পোরারি সিনেমাটোগ্রাফারদের ভেতরে আমার মনে হয় মানে তাদের ভেতরে অনেকেই রয়েছেন যাদের কাজ দেখে আমি নিজে বড় হয়েছি, যাদের কাজ দেখে ছোটবেলা থেকে আমার কাজের প্রতি নিষ্ঠা, কাজের প্রতি ভালোবাসা বেড়েছে। তাদের ভেতরে আমার মনে হয় দুজন হচ্ছেন অন্যতম। একজন হচ্ছেন অভিক মুখোপাধ্যায়, আরেকজন হচ্ছেন সুদীপ চট্টোপাধ্যায়। দুজনেই এখন অবধি বাংলা সিনেমা তথা ভারতবর্ষের সিনেমাকে অসামান্য এক একটি ছবি উপহার দিয়েছেন, এবং তাদের কাজের নিয়ে মানে তাদের কাজ নিয়ে বলার দৃশ্যতা আমার মানে রাখে না। কিন্তু আমার যেটা মনে হয় যে দুজনেই ভীষণভাবে চেষ্টা করেছেন যে প্রত্যেকটা ছবির সাথে আরেকটা ছবিকে নিজেকে মানে ব্রেক করা এবং নিজেকে উন্নত করা, যেটা আমার কাছে একটা শেখার ভীষণ বড় একটা জায়গা। আমি যে কটা কাজ এখন অবধি করেছি, প্রথম কাজটি হচ্ছে সহজপাঠের গপ্প, যেটা আপনারা সবাই জানেন। সহজপাঠের গপ্প নিয়ে এখনো প্রচুর লোক আমাকে ফোন করেন, মেসেজ করেন যে স্বপ্নের দৃশ্য, যেটা বড় ভাইয়ের স্বপ্নের দৃশ্য আমি শ্যুট করেছি, সেটা মানে অনেকে এইভাবে উচ্চারণ করেছেন যেটা কালজয়ী বা ভীষণভাবে নাড়া দেয়, ভীষণভাবে গায়ে কাঁটা দেয়। বাট যেটা আমার পার্সপেক্টিভ থেকে যেটা আমার ভীষণভাবে মনে হয় যে সেন্সিবিলিটি ইজ ওয়ান অ্যাসপেক্ট, যেটা একটা সিনেমাটোগ্রাফারকে আরেকটা সিনেমাটোগ্রাফারের থেকে আলাদা করে দেয়। কে কি পার্সপেক্টিভ থেকে সিনেমাটাকে দেখছে, কে কি পার্সপেক্টিভ থেকে সিনেমাটাকে জাজ করছে এবং সেই অনুযায়ী সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে, দ্যাট মেক্স আ লট অফ ডিফারেন্স টু দ্য এক্সিকিউশন অফ দ্য ফিল্ম। এবং সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় সহজপাঠের গপ্প ইজ অলমোস্ট লাইক এ সেলিব্রেশন অফ লাইফ। সহজপাঠের গপ্প ইজ সেলিব্রেশন অফ ড্রামা, ট্র্যাজেডি, অফ দ্য ড্রিমস অফ দ্য কিডস। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার ভীষণ ভালো লাগার কাজ একটি সহজপাঠের গপ্প, যেহেতু আমার প্রথম ছবি, সেই রেসপেক্টে একটা রয়েছে। কিন্তু এটার সাথে সাথে আমার মনে হয় অভিযাত্রিকের যে বেনারসের যে পোর্শনটা রয়েছে, সেটা শ্যুট করেও আমি ভীষণ ভীষণ মজা পেয়েছি। আমি বেনারস বহুবার গেছি, কিন্তু অভিযাত্রীকে যেভাবে বেনারসকে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি সিনেমাতে, সেইটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং এছাড়াও বাকি যে ধরনের ছবি আমি এখন অবধি করেছি, তাতে আমার মেন যে মেন যে টার্গেটটা বা মেন যে চেষ্টাটা সবসময় প্রত্যেক ছবিটা থেকেছে, সেটা বরাবরই হচ্ছে নিজেকে ব্রেক করে পরের ছবিটাকে আরও কি নতুনভাবে কি করে ভাবনাটাকে এক্সিকিউট করা যায়, নতুনভাবে কি করে ছবিটাকে তুলে ধরা যায়, এই চেষ্টাটা আমার ভিতরে আমার মনে হয় প্রতিনিয়ত কাজ করে।